দেখো, আজকে আমি তোমাদের যে নোটসটা দিয়েছিলাম ইকোনমিক্স ক্লাস 11-এর ইকোনমিক্সের চ্যাপ্টার 2-এর যে নোটটা দিয়েছিলাম সেই নোটটা একটু বোঝাচ্ছি। চ্যাপ্টার 2-এর বিষয়বস্তু হলো অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক ব্যবস্থা। আজকে আমি অর্থনৈতিক সমস্যা কি, এর উৎপত্তি কোথা থেকে এবং এই সমস্যা সমাধানের যে লক্ষ্যগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমি অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে বোঝাবো। অর্থনৈতিক সমস্যা করার পূর্বে আমাকে প্রথমে এই জিনিসটা জানতে হবে, আপেক্ষিক দুষ্প্রাপ্যতা বা সম্পদের বা উপকরণের আপেক্ষিক দুষ্প্রাপ্যতা সম্পর্কে তোমাদের জানতে হবে। আপেক্ষিক দুষ্প্রাপ্যতা বলতে বোঝাচ্ছে, মনে করি একটা দেশে শ্রম এবং মূলধন নামে দুটো উৎপাদনের উপাদান রয়েছে। যদি দেখা যায় সেই দেশে শ্রমের পরিমাণ বেশি কিন্তু মূলধনের পরিমাণ তুলনামূলকভাবে কম, সেক্ষেত্রে আমরা বলতে পারি শ্রমের তুলনায় মূলধনের আপেক্ষিক দুষ্প্রাপ্যতা রয়েছে। অর্থাৎ কোনো জিনিস বা কোনো উপাদান যদি কম পরিমাণে পাওয়া যায় সেই উপাদানেরই দুষ্প্রাপ্যতা সৃষ্টি হয় যে উপাদান বেশি পাওয়া যায় তার তুলনায়। যাই হোক, এবার আমি অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক সমস্যা স্যামুয়েলসনের মতে হলো তিনটি। অর্থনৈতিক সমস্যা স্যামুয়েলসনের মতে, অর্থনীতিবিদ অধ্যাপক স্যামুয়েলসনের মতে অর্থনৈতিক সমস্যা হলো তিনটি। 1 নম্বর, কোন কোন দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, একটা দেশে কি কি দ্রব্য তৈরি করব। 2 নম্বর, কিভাবে দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে। কিভাবে দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে বলতে এখানে বোঝাচ্ছে যে উৎপাদন করতে আমরা কি পদ্ধতি ব্যবহার করব, যাকে আমরা উৎপাদন কৌশল বলি। এই উৎপাদন কৌশল হয় মূলত 2 ধরনের। 1, শ্রমনিবিড় উৎপাদন কৌশল, মানে যেখানে শ্রমের প্রাধান্য দেখা যায়, এবং 2 হলো মূলধন নিবিড় উৎপাদন কৌশল। একটা উদাহরণ দিই। মনে করো 1 খণ্ড জমি যদি আমি বা কোনো কৃষক যদি লাঙল বলদ নিয়ে চাষ করে তাহলে সেটা হয়ে যায় শ্রমনিবিড় উৎপাদন কৌশল, এবং লাঙল বলদের পরিবর্তে ট্রাক্টর বা হারভেস্টার নিয়ে সে যদি চাষ করে তাহলে সেটা হয়ে যায় মূলধন নিবিড় উৎপাদন কৌশল। অর্থাৎ কিভাবে দ্রব্য সামগ্রী উৎপাদন করবে। আর 3 নম্বর, কাদের জন্য, মানে সমাজে কোন গোষ্ঠীর জন্য আমি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে। তাহলে অর্থনৈতিক সমস্যা হলো 3টে। কোন কোন দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, কিভাবে দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, আর 3 নম্বর, কাদের জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে। এবার এই যে 3টে সমস্যা আমি তোমাদের বললাম, এই 3টে সমস্যা উদ্ভবের কারণটা কি। এই 3টে সমস্যা উদ্ভবের কারণ হলো সম্পদের অপার্জনীয়তা। অর্থাৎ সম্পদ সবসময় ঠিক মতো পাওয়া যায় না বলেই এই সমস্যাগুলো তৈরি হয়। যদি কোনো দেশে সবকিছুই উৎপাদন করার জন্য সমস্ত মেটেরিয়ালস যদি পাওয়া যেত তাহলে কোনো সমস্যা হতো না। সুতরাং এই সমস্যা সৃষ্টির মেন কারণ হলো কোনো সম্পদের স্কেয়ারসিটি বা অপার্জনীয়তা। যাই হোক, এই যে অর্থনৈতিক সমস্যা যে উদ্ভব হলো, এই সমস্যা উদ্ভবের জন্য বা সমস্যা সমাধানের জন্য আমার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য হলো 6টি। অর্থাৎ এই টার্গেট বা লক্ষ্য যদি ঠিক করি তাহলে এই অর্থনৈতিক সমস্যাগুলোকে আমরা দূর করতে পারব। এর প্রথম হলো দক্ষতা। এর প্রথম জিনিসটা বোঝাচ্ছি আমি, দক্ষতা। দক্ষতা আসলে কি। দক্ষতা হলো সীমিত সম্পদ বা উপকরণের সুষম বন্টনের মাধ্যমে কাম্যতম বা সর্বোত্তম উৎপাদন করা। অর্থাৎ আমার কাছে যে সম্পদ বা উপকরণ রয়েছে সেই সম্পদ বা উপকরণ দ্রব্য তৈরির ক্ষেত্রে এমনভাবে ব্যবহার করব যাতে আমার দ্রব্যের পরিমাণ কাম্যতম অর্থাৎ সবচেয়ে বেশি হয়। এই দক্ষতার 4টে ভাগ রয়েছে। একটা উপাদান ব্যবহারের দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা,
অর্থনৈতিক দক্ষতা ও বন্টনগত দক্ষতা। তারপরে হলো 2 নম্বর পয়েন্ট, সাম্য। 2 নম্বর পয়েন্ট হলো আমার সাম্য। সাম্য বলতে বোঝাচ্ছে যে সমাজের সমস্ত ব্যক্তির জন্য সুযোগ সুবিধা সুষমভাবে বন্টন করা, মানে কেউ যেন কোনো দ্রব্যের পাওয়ার জন্য পক্ষপাতিত্ব না হয়। অর্থাৎ সাম্য বলতে বোঝাচ্ছে সুষম বন্টন, সম্পদের সুষম বন্টন, ন্যায় বিচার ও সকলের সমান ধরনের সুযোগ সুবিধা, এটাকে আমরা সাম্য বলছি। স্বাধীনতা বলতে বোঝাচ্ছে, স্বাধীনতা বলতে বোঝাচ্ছে যে কোনো ধরনের বৈষম্য, সেটা আয় বৈষম্য হতে পারে, সম্পদ বন্টনের বৈষম্য হতে পারে, দারিদ্র্য ও বঞ্চনা থেকে মুক্তিকেই আমরা স্বাধীনতা বলছি। অর্থাৎ যে কোনো ধরনের অর্থনীতির খারাপ অবস্থা থেকে মুক্তি পাওয়াকেই আমরা বলছি স্বাধীনতা। আর অর্থনৈতিক বিকাশ, অর্থনৈতিক বিকাশ বা শুধু বিকাশ বলা যায়, একই ব্যাপার, বা অর্থনৈতিক সম্প্রসারণ একই ব্যাপার। অর্থনৈতিক সম্প্রসারণ মানে কোনো দেশের মাথাপিছু প্রকৃত আয় একটা দীর্ঘকালীন বৃদ্ধিকেই আমরা অর্থনৈতিক বিকাশ বলছি, এবং এই বৃদ্ধিটা অবশ্যই কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্নভাবে হতে হবে। অর্থাৎ প্রথম বছরে হলো, তারপরে বছরে হলো না, এরকম যেন না হয়, নিরবিচ্ছিন্নভাবে, মানে প্রতি বছরই যেন আমার প্রকৃত মাথাপিছু জাতীয় আয়ের বৃদ্ধি ঘটে। সুরক্ষা, সুরক্ষা বা নিরাপত্তা একই ব্যাপার, সুরক্ষা বা নিরাপত্তা একই ব্যাপার। এই সুরক্ষা বা নিরাপত্তা বলতে বোঝাচ্ছে মূলত অর্থনৈতিক নিরাপত্তা, অর্থাৎ দেশের সমস্ত জনসাধারণ যাতে তাদের দারিদ্র্য অবস্থা থেকে মুক্তি পায় এবং তাদের ব্যবহারযোগ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারে, এটাকে আমরা বলছি সুরক্ষা। এখানে সুরক্ষা বলতে অর্থনীতিতে মূলত অর্থনৈতিক সুরক্ষাকেই বোঝায়, অর্থাৎ মানুষের দারিদ্রতা মুক্তি করে তারা যাতে দৈনন্দিন জীবনের ব্যবহৃত সমস্ত দ্রব্য সামগ্রী কিনতে পারে, এটাকে আমরা সুরক্ষা বলি। তারপর হলো লাস্ট পয়েন্ট, স্থিতিশীলতা বা স্থায়িত্ব। স্থিতিশীলতা বা স্থায়িত্ব বলতে বোঝায় উৎপাদনশীলতা বাড়বে, দক্ষতা বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু খুব অল্প হারে, এবং দেশের ক্রমাগত উন্নতি হবে, এটাকে আমরা স্থায়িত্ব বলছি। এবং স্থায়িত্ব বলতে মূলত বোঝাচ্ছে যে আমাদের যে অর্থনৈতিক বিকাশ বা সুরক্ষা যেটা হচ্ছে সেটা যেন স্টেবল হয়, মানে সেটা যেন থাকে, হ্যাঁ, এবং যার মাধ্যমে দেশের বেকার সমস্যা থাকবে ঠিকই কিন্তু খুব অল্প পরিমাণে থাকবে, হ্যাঁ, দেশের উন্নতি ক্রমাগত হবে, এটাকে আমরা স্থায়িত্ব বলছি। এবার দেখো তোমাদের যে লাস্ট যে কোশ্চেনটা দিয়েছিলাম, এটা দেখো চুইয়ে পড়া তত্ত্ব। চুইয়ে পড়া তত্ত্ব বলতে বোঝাচ্ছে যদি কোনো সমাজের এক শ্রেণীর উন্নতি হয়, সেই উন্নতিটা অটোমেটিক্যালি সমাজের অন্য শ্রেণীর মধ্যে ছড়িয়ে পড়ে, এটাকে আমরা চুইয়ে পড়া তত্ত্ব বলছি। মনে করো যে যখন দেখো সৌরভ গাঙ্গুলি যখন ক্রিকেট খেলা শুরু করেছিল বা ইন্ডিয়া টিমে যখন ক্যাপ্টেন হয়েছিল বা ইন্ডিয়া টিমে যখন রিপ্রেজেন্ট করেছিল, তখন তার দেখা দেখি কিন্তু পশ্চিমবঙ্গে বা বাংলার মধ্যে অনেকেই ক্রিকেট খেলা শুরু করেছিল, হ্যাঁ, এবং পশ্চিমবঙ্গে সামগ্রিক ক্রিকেট খেলার উন্নতি করেছিল, এটাকেই আমরা চুইয়ে পড়া তত্ত্ব বলছি। মনে করো তোমাদের পাড়ায় কোনো ছেলে একটা ভালো রেজাল্ট করলো, তার দেখা দেখি কিন্তু অন্য ছেলেরা বা মেয়েরা তারা কিন্তু ইন্সপায়ার্ড হবে যে আমিও ভালো করে পড়াশুনো করি। অর্থাৎ চুইয়ে পড়া তত্ত্ব মানে বোঝাচ্ছে যে কোনো দেশের কোনো একটা শ্রেণীর যদি উন্নতি হয়, হ্যাঁ, সেই উন্নতিটা অটোমেটিক্যালি সমাজের অন্য শ্রেণীর মধ্যে ছড়িয়ে পড়ে, এটাকে আমরা চুইয়ে পড়া তত্ত্ব বলছি। তোমরা এগুলো দেখে নিও, যেটা আমি নোট দিয়েছি। যদি কোনো তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে এই নাম্বারে আমাকে ফোন করে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, এটা আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে তোমরা ফোন করে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। তোমাদের যদি কোনো ডাউটস থাকে তাহলে আমাকে এই নাম্বারে ফোন করে জিজ্ঞেস করবে। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে আমি অর্থনৈতিক ব্যবস্থাটা আলোচনা করব। তার আগে আমি তোমাদের নোটসগুলো পাঠিয়ে দেবো।